আওয়ামী লীগের লকডাউন ঘিরে সতর্ক অবস্থানে সরকার, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যে কোনো ধরনের নাশকতা দমনে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। কার্যক্রম নিষিদ্ধ দলের নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি জনগণের। অভ্যুত্থানের পর দলটির জনসম্পৃক্ততা নিয়ে প্রশ্ন। রাজধানীর পুরান ঢাকায় মামুন হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ ৫ জন গ্রেফতার। আজ ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলন। এবং অবৈধভাবে বালু উত্তোলনে ফরিদপুরে পদ্মায় ভাঙন, বিলীন হচ্ছে বাড়িঘর সহ ফসলি জমি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে আমি রজনী রহমান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বরের লকডাউন ঘিরে সরকার সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি বলেন, শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আশঙ্কার কারণ নেই। সন্দেহভাজন কাউকে দেখলে আইন শৃঙ্খলা বাহিনীকে জানাতে জনগণের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। সোমবার রাত এবং মঙ্গলবার সকালে ঢাকার রায়েরবাগ, যাত্রাবাড়ি, উত্তরা, বাড্ডা, শাহজাদপুর এবং ধানমন্ডি এলাকায় কয়েকটি বাসে আগুন দেওয়া হয়। রাজধানীর বাইরেও বেশ কিছু স্থানে ঘটে এমন ঘটনা। শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির প্রেক্ষাপটে বাসে আগুনের ঘটনায় জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। এসব ঘটনার মধ্যেই সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে তিনি বলেন, আওয়ামী লীগের লকডাউন ঘিরে পেট্রোলিং বাড়ানো হয়েছে, জোরদার করা হয়েছে নিরাপত্তা। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা শক্ত অবস্থান নিয়েছে, এবার এরা একটা শক্ত অবস্থানে থাকবে এবং পরিস্থিতি নর্মাল থাকবে, কোনো ধরনের কোনো আশঙ্কাহীন নাই। আর সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সন্দেহভাজন কাউকে দেখলেই আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান উপদেষ্টা। সন্দেহভাজন কাউকে দেখলে সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো, এবং আপনারা এটা একটু টিভির স্ক্রলও দিয়ে যান, কাউকে সন্দেহভাজন মনে হলে এটা আমাদের জন্য খুবই একটা উপকার হবে। নির্বাচনের প্রস্তুতি ভালোভাবেই হচ্ছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সবচেয়ে বেশি আলোচনা হয়েছে নির্বাচনের প্রস্তুতি ব্যাপারে। সব বাহিনীগুলি তাদের ট্রেনিং প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ১৩ নভেম্বর ঘিরে কার্যক্রম নিষিদ্ধ একটি দল দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি জানান, বাসে আগুন দেওয়ার সময় হাতে নাতে সেই দলটির কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের নাশকতা প্রতিহতে পুলিশ বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাজ্জাদ আলী। ৫ আগস্টের মতোই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে জনগণের আহ্বান জানান তিনি। দুর্বৃত্তদের প্রতিরোধের জন্য আমরা যেমনটি নগরবাসীর সাহায্য চাই, তেমনি আমাদের সাথে এই দুর্বৃত্তদেরকে গ্রেপ্তার এবং আইনে সোপর্দ করার জন্য বিগত ১ বছরের বেশি বাংলাদেশ আর্মি, বিজিবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহযোগিতা দিয়ে যাচ্ছেন। ১৩ তারিখ নিয়ে আশঙ্কা শঙ্কার কোনো কারণ নেই। নিষিদ্ধ ঘোষিত দলের অনেক পদবিধারী লোককে আমরা অ্যারেস্ট করছি। বন্দরনগরী চট্টগ্রামে প্রকাশ্যে হত্যাকাণ্ড এবং অস্ত্রবাজি ঠেকাতে কঠোর নির্দেশনা দিয়েছেন মেট্রোপলিটন পুলিশের সিএমপি কমিশনার হাসিব আজিজ। মঙ্গলবার পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে ওয়্যারলেসে দেয়া এক বার্তায় তিনি আগ্নেয়াস্ত্র বহনকারী এবং অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখা মাত্র সাবমেশিন গান ব্যবহার করে ব্রাশ ফায়ার করার নির্দেশ দেন। তবে এই আদেশ কোনো নিরস্ত্র মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে নিশ্চিত করেছেন তিনি। একই সঙ্গে পুলিশের উদ্দেশ্যে তিনি টহল অভিযানে সীসা শটগান, 2টি গ্যাস গান এবং 9mm পিস্তল বহন করার নির্দেশ দেন। এছাড়া স্থায়ী চেকপোস্ট 60টি থেকে বাড়িয়ে 13টি করার নির্দেশ দিয়েছেন কমিশনার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো ধরনের নৈরাজ্য বা নাশকতা করতে নামলে কঠোর হাতে তা প্রতিহত করা হবে।
13 নভেম্বর আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে এমন প্রতিক্রিয়ায় সাধারণ মানুষের। আর পুলিশ বলছে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। রাজধানী জুড়ে মোতায়েন রয়েছে পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। বেশ কয়েকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর বাইরে নগরের বিভিন্ন স্থানে ককটেল সদৃশ বস্তু নিক্ষেপের মতো ঘটনা ঘটেছে। 13 নভেম্বরে কিছু কর্মসূচি নাম দিয়ে যেসব কর্মকাণ্ড বা প্রচারণা অপপ্রচার ছড়াচ্ছে, সেই সব অপপ্রচার বা কর্মসূচির সাথে এইসব ঘটনা কোনো যোগসূত্র আছে কিনা সেই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। দুষ্কৃতকারীদের যে কোনো ধরনের অপকর্মের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার মতো প্রস্তুতি আমাদের রয়েছে এবং আমরা সতর্ক অবস্থায় আছি। নির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে নোট অফ ডিসেন্ট সহ স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্তই বিএনপি মানবে না বলে সাফ জানালেন দলের শীর্ষ নেতারা। মঙ্গলবার দুপুরে গুলশানে এক সংবাদ সম্মেলনে এমন কিছু হলে সরকারকেই তার দায় নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে সিদ্ধান্তের জন্য রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহ সময় বেঁধে দেয় সরকার। এ বিষয়ে বিএনপির অবস্থান ঠিক করতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেন দলটির নীতি নির্ধারকরা। পরে সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সনদের বাইরে কোনো সিদ্ধান্ত মানতে বাধ্য নয় স্বাক্ষরকারী দলগুলো। জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। সেই ক্ষেত্রে সকল দায় দায়িত্ব সরকারের উপরই বর্তাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণের সুযোগ হারানো দলগুলোই সাম্প্রতিক বিশৃঙ্খলায় জড়িত। যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, নানাভাবে তারা দেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তাই এটা সরকারের সাথে এই বিষয়ের কারণে কিন্তু হচ্ছে না। এ সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতির অধ্যাদেশ ছাড়া আদেশ জারির কোনো বিধান নেই। আদেশ জারি করার ক্ষমতা এই সংবিধান অনুসারে রাষ্ট্রপতি। যদি কোনো আদেশ জারি করতে হয়, সেই আদেশের মর্যাদা যদি আইনি হয়, সেই আদেশ জারি করার মতো কোনো সাংবিধানিক অবস্থা বাংলাদেশে নেই। গণভোটের বিষয়ে আমরা একটা জাতীয় ঐক্যমত্যের স্বার্থে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই দিনে গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নেওয়ার জন্য জুলাই জাতীয় সনদের উপরে আমরা রাজি হয়েছিলাম। সেই জায়গায় আমরা আছি। এদিকে ঠাকুরগাঁয়ে স্থানীয় বিএনপি আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন পিছিয়ে গেলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। এগুলো হচ্ছে ওই আপনার মানে শুধু বিভ্রান্ত করা, ভোট পিছানো এবং আগের ব্যবস্থায় ফিরে যাওয়া। সংস্কারের বিষয়ে জোর করে কিছু চাপানো হলে এর দায় সরকারকেই নিতে হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আমরা একমত হয়েছি, বিএনপি শুধু সেগুলোর পক্ষেই থাকবে, অন্য কোনো কিছু বিএনপি দায় নেবে না, এ দায় সরকারকে নিতে হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। জুলাইয়ের চেতনার প্রতি সম্মান না থাকলে জাতীয় নির্বাচনে মানুষের মতো কিভাবে গুরুত্ব পাবে এমন প্রশ্নও রাখেন তিনি। মঙ্গলবার বিকেলে রাজধানী পল্টন মোড়ে জুলাই সনদ বাস্তবায়ন ও নভেম্বরেই গণভোট আয়োজন সহ 5 দাবিতে আয়োজিত 8 দলের সমাবেশে তিনি এসব কথা বলেন। জুলাই সনদে জনগণের দাবির প্রতিফলন হয়েছে উল্লেখ করে এর বাস্তবায়নে গড়িমসি করলে কঠিন পরিস্থিতি হবে বলেও জানান জামায়াত আমির। জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নাই। 26-এর নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই।
রাজধানীর পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় ব্যবহৃত অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে রুবেল ও ইব্রাহিম নামে 2 শুটার রয়েছেন। পেশাদার ভাড়াটে শুটার হিসেবে কাজ করা এই দুজন মামুনকে লক্ষ্য করে গুলি ছুড়েছেন বলে জানা গেছে। ভারতে পালিয়ে যাওয়ার আগে তাদের সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাতে এই বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ ডিসি মোহাম্মদ তালিবুর রহমান বলেন, রাজধানীর সূত্রাপুরে চাঞ্চল্যকর মামুন হত্যার ঘটনায় ব্যবহৃত 2টি পিস্তল উদ্ধার এবং 2 শুটার সহ 5 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার পুরান ঢাকার সূত্রাপুরে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ফটকের সামনে মামুনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। আদালতে হাজিরা শেষে ফেরার পথে এই হত্যাকাণ্ড ঘটে। ফরিদপুরে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে পদ্মা নদীতে দেখা দিয়েছে ভাঙন। এতে নদী গর্ভে বিলীন হচ্ছে বাড়িঘর সহ চরের বহু ফসলি জমি। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলন করায় ভাঙছে নদীর পাড়। ক্ষতিগ্রস্ত এলাকায় বালুর বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। আশিস পোদ্দার বিমানের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। পদ্মা নদী বেষ্টিত ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনে ভাঙছে মাইলের পর মাইল। বিশেষ করে উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের শকুন মিধার ডাঙ্গি ও কবিরপুর চরে দেখা দিয়েছে ব্যাপক ভাঙন। সেই সাথে নদীগর্ভে বিলীন হয়েছে বহু ফসলি জমি। আতঙ্কে সরিয়ে নেওয়া হচ্ছে ঘরবাড়ি। অবৈধভাবে বালু উত্তোলন করায় এমন ভাঙন অভিযোগ স্থানীয়দের। তাই টেকসই বাঁধের দাবি তাদের। নদী ভাঙার মেন কারণ হচ্ছে যে বালি ডিজার দিয়ে যে বালিগুলা কাটে, এখনই দেখা গেল 2-1টা বস্তা ফেলাইলো, পরে যখন নাকি নদী ভাঙন কমে যায়, পানি কমে যায়, তখন তো আর কাউরে খুঁজেই পাওয়া যায় না। আমি কতগুলি টাকা খরচ করছি গাঙ্গের মধ্যে, হজ বুনছি, মিষ্টি কুমড়ে গাছ ভাঙে গেল, ডাটা মূলে। বাড়ি ভাঙা সোজা কথা নাকি, এহেনতে আর এখানে গেলে কত কষ্ট হয়। নদীর ভাঙনটা ফিরে যাতে আমরা একটু স্থায়ী থাকতে পারি আর কি, আমাকে এইটি আমাকে দাবি, আমাকে তাছাড়া অন্য কোনো দাবি নেই। বালু ভর্তি জিও ব্যাগ ফেলে অধিক ভাঙন কবলিত এলাকা ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। এছাড়াও নদীর ডান তীর রক্ষা প্রকল্পে স্থায়ী বাঁধ নির্মাণের বিষয়ে সমীক্ষা সহ অন্যান্য কাজ চলমান রয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ড। ফরিদপুর জেলার সদর উপজেলার নদীর যে ডান তীরে সিএনবি ঘাট পর্যন্ত একটা শহর রক্ষা প্রকল্প আমরা গত 13 থেকে 14 সাল নাগাদ বাস্তবায়ন করি। এর উজানে ইসুফ মাতবরের ডাঙ্গি সহ আরও 3 কিলোমিটার এলাকা জুড়ে আমাদের একটা সমীক্ষা চলমান এবং এখানে আমরা আশা করতেছি খুব দ্রুত একটা আমরা প্রতিবেদন পাবো। প্রতিবেদন পাওয়া সাপেক্ষে আমরা এখানে একটা স্থায়ী প্রকল্পের একটা হাত প্রণয়ন করে আমাদের মন্ত্রণালয়ে প্রেরণ করলে আশা করি যে খুব দ্রুত একটা অনুমোদন পাবে এবং স্থায়ী একটা ব্যবস্থা আমরা জনগণের জন্য নিয়ে আসতে পারবো। পদ্মা বেষ্টিত ভাঙন কবলিত এলাকা ঠেকাতে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। আফরিন পপি, মোহনা সংবাদ। ভয়াল 12ই নভেম্বর রাত। 1970 সালের এই দিনে দেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া প্রলয়নকারী ঘূর্ণিঝড় গোর্কিতে উপকূলীয় জনপদ পরিণত হয় ধ্বংসস্তূপে। ভয়ঙ্কর এই ঝড়ে 5 লাখের অধিক মানুষ প্রাণ হারিয়েছিল। লাখ লাখ গবাদি পশুর মৃত্যু হয়েছিল। বিধ্বস্ত হয়েছিল কয়েক লাখ ঘরবাড়ি ও গাছপালা। 54 বছর পরেও প্রাকৃতিক দুর্যোগের নিরাপদ আশ্রয় গড়ে ওঠেনি। এতে চরম ঝুঁকিতে রয়েছেন চর এলাকার মানুষ। অতুল চন্দ্রপালের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। 1970 সালের 12ই নভেম্বর রাতে গোর্কির ছোবলে লণ্ডভণ্ড হয় ভোলার বিস্তীর্ণ এলাকা। জেলার মনপুরা, চর নিজাম, ঢালচর ও চর কুকরিমুকরি সহ গোটা এলাকা পরিণত হয়েছিল মৃত্যুপুরীতে। এই দিনে ঘূর্ণিঝড় গোর্কির আঘাতে দক্ষিণাঞ্চলের 10 লাখের বেশি ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিহ্ন হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় 36 লাখ মানুষ। ভোলাতেই মারা যায় অন্তত 5 লাখ। ঘটনার এত বছর পার হলেও হয়নি স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। আজও কান্না থামেনি স্বজনহারা মানুষের, রয়ে গেছে সেই ক্ষত। কিন্তু এত বছর পরও ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষায় ভোলায় পর্যাপ্ত পরিমাণে আশ্রয়কেন্দ্র গড়ে ওঠেনি। দুর্গম চরাঞ্চলের মানুষ আজও প্রাকৃতিক দুর্যোগ ও জলোচ্ছ্বাসের ঝুঁকিতে রয়েছে। সময়কালে এসা ভয় কি লাশ ধর্ম নিজেই আতঙ্ক হয়ে গেছি। অনেক ছোট ছোট বাচ্চা দেখা কান্দন হয়ে পড়ছে। বন্যার একদিন পর এই নেগনে আমার ঘরে আনছে
দেশবাড়িতে বাড়িতে কোনো ঘর দুয়ার কিচ্ছু ছিল না, মানুষজন অনেক ভাসাইয়ে লইয়া গেছে। বন্যার সময় গাছ উঠছিল, সেই গাছের থেকে পড়ে গেছে, তারপর পানিতে নিয়ে গেছে, আর পাইনি। আমরা প্রত্যাশা করেছিলাম টেকসই বেড়িবাঁধ, আমরা প্রত্যাশা করছিলাম উপকূলীয় অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে সাইক্লোন শেল্টার, মজবুত সাইক্লোন শেল্টার। এই দিকগুলোকে সরকারের নজর আমি মনে করি ততটা জোরদার নজর হয়নি। দুর্যোগ মোকাবেলায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে জনগণকে সচেতন করা হলেও এখনও দুর্গম চরাঞ্চলে প্রয়োজনীয় আশ্রয় কেন্দ্র না থাকায় জলোচ্ছ্বাস আতঙ্কে দিন কাটে মানুষের। আফরিন পপি, মোহনা সংবাদ। কক্সবাজারের টেকনাফে সুপারির বাম্পার ফলনে হাটবাজারগুলোতে জমে উঠেছে বেচাকেনা। ভালো দাম পাওয়ায় চাষির মুখে ফুটেছে হাসি। পান সুপারি প্রেমীদের কাছে এখানকার সুপারি রয়েছে আলাদা কদর। স্থানীয় চাহিদা মিটিয়ে এই অঞ্চলের সুপারি সৌদি আরব, দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হয়। চাষিদের পরামর্শ দিয়ে সহায়তা করেছে কৃষি বিভাগ। আফসার কবির আকাশের প্রতিবেদন, জানাচ্ছেন তাসিন তারিন। কক্সবাজারের টেকনাফে সুপারির বাম্পার ফলনে সকাল থেকেই কৃষক, পাইকার ও শ্রমিকদের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে টেকনাফের শাপলাপুর সুপারির হাট। কেউ সুপারি নিয়ে হাটে আসছেন, আর কেউ তা কিনে নিয়ে যাচ্ছেন। প্রতি হাটবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই ব্যস্ততা। বলা হয় দেশের সবচেয়ে বড় সুপারির হাট এটি। আশপাশের প্রায় প্রতিটি বাড়ির আঙিনায় আছে সুপারির বাগান। টেকনাফ উপজেলা অঞ্চলে সুপারিকে ঘিরে প্রায় 12,000 কৃষক গড়ে তুলেছেন তাদের অর্থনৈতিক কাঠামো। তাদের হাত ধরে এই অঞ্চলে সুপারি ছড়িয়ে যাচ্ছে সারা দেশ সহ মধ্যপ্রাচ্যে। সুপারির বাম্পার ফলন হয়েছে, আলহামদুলিল্লাহ প্রচুর দামও আছে। অনেক ভালো সুপারি ফলন হয়েছে এবং আমরা দামও ভালো পাচ্ছি। বিভিন্ন জায়গাতে আমাদের এই সুপারি সেল হয়ে থাকে। আমাদের সুপারির অনেক নাম আছে। সুপারি কিনে বিভিন্ন জেলায় বিক্রি করি, সেখানে আমরা ভালো দামে বিক্রি করতে পারি। সুপারি চাষে সম্পৃক্তদের বিভিন্ন পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। আমাদের মাঠ পর্যায়ে যে সকল উপশহরের কৃষি কর্মকর্তা আছে তারা প্রতিনিয়ত সুপারি চাষিদের সাথে যোগাযোগ রাখতেছে। পাশাপাশি সুপারি সংগ্রহের পরে যে কি পরিমাণ সুপারি বাগানে সার দিতে হয় সেগুলো তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। টেকনাফ উপজেলায় 1260 হেক্টর জমিতে সুপারির আবাদ হয়, যেখানে প্রতি বছর উৎপাদন হয় 25,000 মেট্রিক টন। এই খাতে বাণিজ্য হয় 125 থেকে 150 কোটি টাকা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে তারুণ্যের উৎসব উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহে গণপ্রকৌশল দিবস ও আইডিবি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর দারুত তাওহিদ ইসলামী মডেল একাডেমিতে ছাত্রছাত্রীদের কুরআন সবক প্রদান অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খুলনা দাকব পানখালী 2 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জের সলঙ্গায় অটোরিকশা চালককে হত্যা ও ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সাতক্ষীরার কালীগঞ্জে শহীদুল আলমের ধানের শীষ প্রতীকের মনোনয়ন দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী মহিলা দল। সাতক্ষীরার আশাশুনিতে 4 দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা আব্দুল করিমের নামে দায়ের করা মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারের দাবিতে গফরগাঁও মুক্তিযোদ্ধা কমান্ড কর্তৃক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ির গুইমারার রামসুবাজার এলাকায় সাম্প্রতিক সহিংসতায় নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। নারায়ণগঞ্জ 5 আসনে বিএনপির ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী প্রার্থী। ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর আসনে বিএনপি পদপ্রার্থী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়িয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ও পৌর শহরে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ।
গাজায় 2 বছরের আগ্রাসনে এখন পর্যন্ত 6,000-এর বেশি মানুষের অঙ্গচ্ছেদ হয়েছে। এর মধ্যে 25% শিশু এবং 12.7% নারী। যুদ্ধবিরতির মধ্যেও চিকিৎসা সরঞ্জামের ঘাটতির কারণে আহতদের দুর্ভোগ আরও বাড়ছে। আহতদের পুনর্বাসন এবং শৈশবে স্থায়ীভাবে অঙ্গহানি হওয়া শিশুদের জন্য জরুরি মানসিক ও সামাজিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত ছাড়িয়েছে 79,000-এরও বেশি এবং 1,70,000-এর বেশি আহত হয়েছেন। নিখোঁজ প্রায় 9,000-এর বেশি ফিলিস্তিনি। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। প্রথম আলো শিরোনাম করেছে, গণভোটে 4টির বেশি প্রশ্ন রাখার চিন্তা সরকারের। সন্দেহ হলেই আটক। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় গতকাল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই সনদের বাইরে সিদ্ধান্ত নিলে দায় সরকারের, বিএনপি। দৈনিক ইত্তেফাক, ময়মনসিংহে অগ্নিসংযোগে বাসেই পুড়ে অঙ্গার ঘুমন্ত চালক। রাজনৈতিক উত্তাপের মধ্যেই সনদ বাস্তবায়নের খসড়া প্রস্তুত, উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠছে কাল। 26-এ নির্বাচন দেখতে হলে আগে গণভোটে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। সমকাল শিরোনাম করেছে, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হতে পারে আগামীকাল। গাড়িতে চোরাগোপ্তা আগুন, মৃত্যু। বাংলাদেশ প্রতিদিন, আলোচনা টেবিল থেকে রাজপথ। সনদের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিলে দায় সরকারের। ঘুমন্ত মানুষ পুড়িয়ে হত্যা। যুগান্তর শিরোনাম করেছে, চোখ রাঙানি উপেক্ষা করেই জুলাই আদেশ চূড়ান্ত। নির্বাচন পেছালে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। ফের আতঙ্ক, আগুন, সন্ত্রাস। দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে, আনসার্টেনটি লিঙ্গার্স অন অ্যাজ পার্টিস dig in. Surveillance at entries to Dhaka ramped up. Bus driver burnt alive in Mymensingh airports on high alert. এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরো একবার। আওয়ামী লীগের লকডাউন ঘিরে সতর্ক অবস্থানে সরকার, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যে কোনো ধরনের নাশকতা দমনে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। কার্যক্রম নিষিদ্ধ দলের নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি জনগণের। অভ্যুত্থানের পর দলটির জনসম্পৃক্ততা নিয়ে প্রশ্ন। রাজধানীর পুরান ঢাকায় মামুন হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ 5 জন গ্রেফতার। আজ ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলন। এবং অবৈধভাবে বালু উত্তোলনে ফরিদপুরে পদ্মায় ভাঙন, বিলীন হচ্ছে বাড়িঘর সহ ফসলি জমি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।